মৃত্যু সজ্জায় থাকা আপনার মার কাছে না আসতে পারেন, তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন? তার একমাত্র জীবিত পুত্র এবং একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান এখনো কেন দেশে আসছেন না? তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল, অনেকদিন ধরেই। এই আলোচনাটা সবচেয়ে বেশি জোরালো হয়ে গেল শেখ হাসিনা সরকার দেশ থেকে, শেখ হাসিনা নিজে এবং তার সরকারের লোকজন দেশ থেকে চলে যাওয়ার পর। তখন তারেক রহমানের জন্য একটা অনুকূল পরিবেশ ছিল। তখন বারবার বলা হচ্ছিল যে শেখ হাসিনা চলে গেল, তারেক রহমানের নামে বেশ কয়েকটা মামলা আছে। তারপর দেখা গেল সেই মামলাগুলো একে একে উঠে গেল। তাহলে সব মামলা যখন উঠে গেল তখন উনি আসছেন না কেন, এটা নিয়ে আলোচনা হলো। এবং তারপর গত 15 জুনে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস যখন লন্ডনে যে তারেক রহমানের সঙ্গে মিটিং করলেন, তখন তো বোঝা গেল যে এই সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক আছে। এবং ওই সময়ে দেশের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, উনিও কিন্তু বললেন যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের আইনগত এবং কোনো ধরনের তার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। তাহলে তারেক রহমান আসতে পারেন। জুন মাস গেল, জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরও প্রায় যায়। তারেক রহমান কেন আসছেন না? কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এই ব্যাখ্যা উনিও দেননি, ওনার দলও দেয়নি। এখন ব্যাখ্যা যদি না দেয় কেউ, তাহলে কি মানুষের মনে প্রশ্নটা থেমে যায়? থেমে যায় না, বরং আরো বেড়ে যায়। মানুষ কিন্তু একটা কারণ জানতে চায়। তারেক রহমানকে যারা ভালোবাসেন, বিএনপিকে যারা ভালোবাসেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে যারা ভাবেন, তারা অবধারিতভাবে এটাও ভাবেন যে তারেক রহমানই আগামীতে এসে দায়িত্ব নেবেন এবং উনি প্রধানমন্ত্রী হবেন। তো আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী, এই দেশের আগামী দিনের কাণ্ডারি এমন কাজ কেন করছেন যার কোনো ব্যাখ্যা আমরা জানতে পারবো না? আমাদের জানার অধিকার আছে। কারণ উনি যদি পাবলিক ফিগার না হতেন, উনি যদি আমাদের নেতা না হতেন, আমাদের কিছু যায় আসে না, আমরা কিছু ভাবতাম না। কিন্তু উনি যখন আমার নেতা, তখন তো আমি জানতে চাইতেই পারি যে আপনি কেন আসবেন না। না আসার 10টা কারণ থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। আপনি কারণগুলি কেন বলবেন না? বলবেন না কেন? আজকে সকাল 9টার সময় তারেক রহমান নিজে তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা পড়ে মানে খুবই টাচি একটা পোস্ট। আমি পোস্টটা উনি যা যা বলেছেন সবগুলি, আমি বড় একটা পোস্ট, পুরোটা তো পরিশ্রমে যাবে না। আমি কয়েকটা জায়গায় বলি, যেমন উনি বাংলাদেশে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য যে বাস্তবতাটা সেটা তুলে ধরেছেন, এই জন্য সবাই তাকে হেল্প করছে, সবাই সমবেদনা জানাচ্ছে সেটাও বলেছেন। আমাদের প্রধান উপদেষ্টা যে বলেছেন তার জন্য দোয়া চেয়েছেন দেশের জন্য, সেটাও বলেছেন। তারপরে ওনার রোগ মুক্তির জন্য সকলের কাছে উনি দোয়া করতে বলেছেন। এগুলো সব একটা সন্তান হিসেবে যে বলেছেন, খুবই টাচি কমেন্টস, খুবই টাচি। এবং তারপর উনি এমন একটা কথা লিখেছেন যে কথাটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, সবাই এটাই শেয়ার করেছে। উনি লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। খুব সতর্কভাবে খেয়াল করেন যে এটা বাস্তবায়ন, উনি যে দেশে আসবেন, এই আসার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনার এককভাবে সিদ্ধান্ত গ্রহণের যে সুযোগটা, উনি সিদ্ধান্ত নিয়ে আমি এখন যাবো, এই যে সুযোগটা, এই সুযোগটা অবারিত নয়, মানে ওপেন না, স্মুথ না, এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে ওনার একজনের উপর ইচ্ছা করলে হয় না, একাধিক জনের ইচ্ছার উপর এটা ডিপেন্ড করতেছে। ভাবুন, কিন্তু এই একাধিক জনকে অথবা একাধিক ব্যক্তিকে অথবা একাধিক গোষ্ঠীকে, একাধিক রাষ্ট্র, ওকে, একাধিক রাষ্ট্রকে। দেখুন, আপনি কিন্তু এলেভেলে কোনো লোক না। আপনি আমার মতো, পাবলিকের মতো, রাম সোম যদু মধুর মতো কিন্তু আপনি কোনো ব্যক্তি নন। আপনি একটা দেশের কাণ্ডারি হতে যাচ্ছেন। এখন আপনার স্টেপ যদি অন্য কারোর উপর নির্ভরশীল হয় এবং সেই নির্ভরশীলতার কারণে আপনি যদি আপনার মৃত্যু সজ্জায় থাকা আপনার মার কাছে না আসতে পারেন, তাহলে আপনি দেশের দায়িত্ব কি করে নেবেন? তখন যদি আপনার উপর এরকম যারা এখন আপনাকে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, মায়ের কাছে যেতে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দিচ্ছে না, তারা তখন যদি আপনার দেশের পক্ষে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, তখন আপনি কি করবেন? আপনি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আমি করতাম না, এই প্রশ্নগুলো আপনি আমার মনে জাগিয়ে দিলেন। এই প্রশ্ন দেশের অনেকেই করছে। এই প্রশ্নের জবাব জনাব তারেক রহমান আপনাকে দিয়ে যেতে হবে। আপনাকে নিয়ে আমরা আকাশ সমান কল্পনা, আমাদের আকাশ সমান ভরসা আমাদের। আমরা মনে করি পৃথিবীর কেউ আপনাকে দমাতে পারবে না। আর আপনি বলছেন যে আপনার একক নিয়ন্ত্রণের মধ্যে নাই।
কেমন কথা? আচ্ছা ঠিক আছে, আমি তারপর আরেকটু পড়ি। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত, মানে আপনি এটা ব্যাখ্যাও করবেন না। আচ্ছা, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। মানে আপনি আসলে আপনার পরিবারকে কিন্তু জড়িয়ে নিচ্ছেন। পরিবার মানে আপনার স্ত্রী, কন্যা, এই তো। তাহলে তাদেরকে আপনাকে নিয়ে কোনো আতঙ্ক কাজ করছে? করতে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি খুব গুরুত্ব দিই। ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলি অবশ্যই জরুরি, কিন্তু যখন আপনি দেশের মানুষের দায়িত্ব নেবেন তখন দেশটাও তো আপনার ফ্যামিলি। আমি তো তেমন লোককে আমার দেশের কর্ণধার বানাতে চাই যে নাকি আমাদেরকে তার ফ্যামিলি, পার্ট অফ হিজ ফ্যামিলি মনে করে। দেখুন, আপনার মা কিন্তু কেবল অসুস্থ না, দেশটাও অসুস্থ। আপনার মার জীবন কেবল সংকটাপন্ন নয়, এই দেশের মানুষের জীবনও সংকটাপন্ন। আমরা সেই সংকটে থাকা মানুষ আপনার দিকে তাকিয়ে আছি। আর এখন আপনি আমাকে বলছেন, আপনি আমাদেরকে বলছেন যে আপনার সিদ্ধান্ত নেওয়ার, একক সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই, অবারিত না, এবং আপনার একক কোনো নিয়ন্ত্রণেও নাই। আপনি কি হতে পারে? আমি এই ওনার এই বিষয়ের উপর একটা অনেকগুলি পত্রিকা, সবগুলি পত্রিকা রিপোর্ট হয়েছে। আমি প্রথম আলো যে রিপোর্টটা সেটা আমি পড়েছি, আমি ওখান থেকে নিয়েছি, এবং আমার মনে হলো যে ওনার এই বক্তব্যের পর সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া, এটা আমি জানতে চাই।